আসসালামু আলাইকুম। ডিপ্লোমা ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির পঞ্চম পর্বের ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট থ্রু কোর্সের আজকে চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। চতুর্থ অধ্যায় হলো ই কমার্স। ই কমার্স কী, বিভিন্ন ধরনের ই কমার্সের ফিচারগুলো কী, ই কমার্সের স্ট্রাকচার কেমন, ই কমার্সের পেমেন্ট সিস্টেম হিসেবে আমরা কোনগুলো ব্যবহার করি, ই কমার্সের যে সিকিউরিটি সিস্টেম আছে সিকিউরিটি সিস্টেমটা কেমন, এই বিষয়গুলো হচ্ছে এই অধ্যায়ের আলোচ্য বিষয়। এই অধ্যায় হচ্ছে মূলত ই কমার্স। তাছাড়া আমরা সিএমএস ব্যবহার করে একটা ই কমার্স ওয়েবসাইট তৈরি করব। ই কমার্স মোটামুটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ই কমার্স কি? ই কমার্স হচ্ছে ইলেকট্রনিক কমার্স। ইলেকট্রনিক কমার্স হলো ইন্টারনেট ব্যবহার করে বা ইন্টারনেট নেটওয়ার্ক ব্যবহার করে আমরা যখন পণ্য বা সেবা বিক্রয় বা লেনদেন প্রক্রিয়ার জন্য কোনো একটা ওয়েবসাইট তৈরি করব, তখন সেটা হবে ই কমার্স ওয়েবসাইট। মূলত ই কমার্স ওয়েবসাইট কেনাকাটা বেচা বিক্রির জন্যই ব্যবহার হয়। যেমন আছে অ্যামাজন আছে, ইবে আছে, দারাজ আছে, আজকের ডিল আছে, চার্লার.com আছে, আরও অনেকগুলো মার্কেট প্লেস আছে যেগুলো ই কমার্স। ই কমার্সের বিভিন্ন ধরনের সুবিধা আছে, আবার বিভিন্ন ধরনের অসুবিধা আছে। সবচেয়ে বড় সুবিধা হলো ই কমার্সের, সেটি হচ্ছে সুবিধাজনক কেনাকাটা করা যায়। আমাকে কেনাকাটার জন্য কোনো মার্কেটে যেতে হয় না, আমি বাসায় বসে যে কোনো সময় যে কোনো স্থান থেকে অনলাইনে কেনাকাটা করতে পারি। পরে আমাকে সেটা বাসায় বা আমার যে আশেপাশে যে তাদের যে কুরিয়ার সার্ভিস, তার মাধ্যমে তারা সেই পণ্যটা ডেলিভারি দেয়। এটি বিস্তৃত পণ্য, বলতে গেলে বিভিন্ন ধরনের পণ্য, ব্র্যান্ড, এই সব ধরনের যার যেমন ইচ্ছে তেমনই কিনতে পাওয়া যায়। যেমন ধরে নিলাম যে একটা ব্র্যান্ড হচ্ছে ঢাকাই বাদে অন্য কোথাও বিক্রি করে না, কিন্তু তার সেই কমার্স আছে, তার মধ্যে চট্টগ্রাম বা অন্য যে কোনো শহর থেকে বসে সে ওই ই কমার্স সাইটের মাধ্যমে বা ঢাকা থেকে ওই প্রোডাক্টটা কিনতে পারবে। কিন্তু নর্মালি সে যদি বাজারে যেত, তাহলে তার পক্ষে ঢাকায় গিয়ে জিনিসটা কিনা সম্ভব ছিল না, সময় সাশ্রয় হয়, দোকানে গিয়ে ঘোরাঘুরি করতে হয়, জিনিস দেখতে হয়। সে হচ্ছে ইন্টারনেটে দেখা যায়, আপনি বাসে চলতেছেন, বসে বসে এই কোনো একটা প্রোডাক্ট দেখলেন, প্রোডাক্ট পছন্দ হলো, আপনি অনলাইনে অর্ডার করে দিলেন। কিন্তু দোকানে গিয়ে ঘোরাঘুরি করতে আপনার নির্দিষ্ট সময় করতে হবে। মূল্য তুলনা করা যায়, বিভিন্ন সাইট থেকে যখন মূল্য দেখা যায়, তখন কোন সাইটে সবচেয়ে কম দামে পাওয়া যায় সেটাও দেখা যায়। গ্রাহকের যে পর্যালোচনা করা যায়, অন্য গ্রাহক রিভিউ দেয়, জিনিসটা কি ভালো না খারাপ সেটা দেখেও একটা বিবেচনা করা যায়। কম খরচে ব্যবসা করা যায়। যে ব্যবসা করে তার জন্য তাকে কোনো ফিজিক্যাল কোনো দোকান নিতে হচ্ছে না, সে অনলাইনের মাধ্যমে ডোমেইন হোস্টিং কিনে বা কোনো একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে, ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে খুব সহজেই বেচা বিক্রি করতে পারে। ই কমার্সে কিছু অসুবিধাও আছে, যেমন ই কমার্সে অনেক সময় ডেলিভারিতে বিলম্ব হয়। আপনি একটা পণ্য অর্ডার করলেন, কিছু টাকা অ্যাডভান্স করলেন, দেখলেন আপনার পণ্যটা আস্তে আস্তে এমন সময় লাগলো যখন আপনার পণ্যটা আপনার কাছে আসলে কোনো প্রয়োজন নাই। পণ্যের বাস্তব চিত্র যখন আপনি পাচ্ছেন না, পণ্যটা ধরে দেখতে পাচ্ছেন না, আপনাকে ঠকানোর একটা বিষয় থাকে, অথবা আপনার একটা প্রোডাক্ট আসলো, সেই প্রোডাক্ট আপনার পছন্দ হলো না। পেমেন্টের ঝুঁকি থাকে, আপনি অনলাইন পেমেন্ট করতেছেন, কোনো কারণে ডিসপিউট হয়ে গেল, চ্যানেলে আটকে গেল, কোনো কারণে কোনো ফ্রড করলো, কেউ পেমেন্ট নিয়ে নিল কিন্তু প্রোডাক্ট আপনাকে দিল না। প্রতারণার সম্ভাবনা আছে। কিছু সাইটের যেমন বিক্রেতা বিশ্বাসযোগ্য নাও হতে পারে, এই জন্য আমাদের বিশ্বাসযোগ্য সাইট থেকে, যেমন দারাজ বা অন্যান্য থেকে চাইলে আমরা ক্রয় করতে পারি। রিটার্ন বা রিফান্ডের সমস্যা, যেমন পণ্য আপনি ফেরত দিলেন কিন্তু আপনার টাকা আর ফেরত পাইলেন না, টাকা ফেরত পাইতে 2-3 মাস 5 মাস লেগে যাচ্ছে, তাহলে রিফান্ড একটা সমস্যা রয়ে যাচ্ছে, যেটা আপনার ফিজিক্যাল প্রোডাক্টে হইতো না। ফিজিক্যাল প্রোডাক্ট আপনি হয়তো প্রোডাক্টটা দিয়ে আরেকটা প্রোডাক্ট পছন্দ করে নিয়ে আসতেছেন, বা প্রোডাক্টটা দিয়ে বিনিময়ে টাকা নিয়ে আসতেছেন, কোনো একটা বিষয় আপনার থাকতো। ইন্টারনেটের নির্ভরতা, ই কমার্স তো ইন্টারনেট ছাড়া সম্ভব না। তাহলে আপনার বাসায় ইন্টারনেট নেই, তাহলে আপনি ই কমার্স ওয়েবসাইট ই কমার্স ব্যবহার করতে পারবেন না। ই কমার্সের যে বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্য আসলে সুবিধার ভিতরে আছে। অনলাইনে লেনদেন করা যায়, পণ্য, সেবা ইত্যাদি ইন্টারনেটের মাধ্যমে মোটামুটি হয়। কোনো ভৌগোলিক বাধা নেই, বিশ্বের যে কোনো স্থান থেকে পণ্য বিক্রি করতে। আপনি বাংলাদেশে বসে আছেন কিন্তু আপনি বিক্রি করতেছেন ইউএসএতে, আপনি ড্রপ শিপিং করতেছেন, আমাজন থেকে প্রোডাক্ট নিচ্ছেন, নিয়ে ইউকে বা ইউএসের যে কোনো একটা শহরে আপনি সেটা বিক্রি করতেছেন, সেটাও সম্ভব। স্বয়ংক্রিয় একটা প্রক্রিয়া, যেমন অর্ডার, পেমেন্ট, ইনভয়েস ইত্যাদি এমন স্বয়ংক্রিয় প্রক্রিয়া হয় যে আপনার হাতের কোনো প্রয়োজন নেই, সেখানে আপনার দেখার কোনো প্রয়োজন নেই যে দাম কত আসতেছে, বেশি আসতেছে, কম আসতেছে, এই বিষয়গুলো আপনার দেখার প্রয়োজন নেই। হিসাবের প্রয়োজন নেই, হিসাবটা অটোমেটিকলি সিস্টেমের মাধ্যমে হয়ে যাচ্ছে, আপনার ব্যাংকে বা আপনার অ্যাকাউন্টে টাকাটা জমা হয়ে যাচ্ছে, তাহলে আপনাকে ওইটা নিয়েও চিন্তা করতে হচ্ছে না।
বৃহৎ পণ্য বা বিক্রেতার যে একটা সমাহার আছে, একই প্ল্যাটফর্মে অনেকগুলো বিক্রেতা আছে, অনেকগুলো পণ্যের উপস্থিতি আছে, তাহলে বিশাল একটা বিষয়। সেখানে আপনাকে প্রতিযোগিতা করে টিকে থাকতে হবে। যেখানে আপনি আপনার গ্রামে যদি একটা ছোট দোকান দেন, সেখানে কিন্তু তত প্রতিযোগিতা নাই। বহুভাষিক এবং বহুমুদ্রার সমর্থন আছে। যেমন আপনি কেউ চাইলে ডলারে লেনদেন করতে পারবে, কেউ চাইলে ইউরোতে লেনদেন করতে পারবে। তাহলে একটা বহু ভাষার ব্যাপার আছে, কেউ চাইলে বাংলা কথা বলবে, কেউ চাইলে ইংলিশ কথা বলবে। গ্রাহকের যে সুবিধা আছে, যেমন 24 ঘন্টা 7 দিন যে কেউ কেনাকাটা করতে পারে, যে কোনো কিছু করতে পারে, কম খরচে যে ব্যবসা পরিচালনা করতে পারে। ফিজিক্যাল দোকান যেহেতু নিতে হয় না, তাহলে খুবই খরচ কম। তাছাড়া দ্রুত পেমেন্ট সিস্টেম, অনলাইন পেমেন্ট যেহেতু সিস্টেম আছে, সাথে সাথে পেমেন্ট গেটওয়ের মাধ্যমে দ্রুত জমা হয়ে যাচ্ছে। ব্যক্তিগত যে সেবা আছে, যেমন হচ্ছে আপনার আপনার যিনি ব্যবহারকারী, সে আগ্রহ প্রকাশ করলো যে আমার ওই প্রোডাক্টটা দরকার, অর্ডার করলো, তখন আপনি ওই প্রোডাক্টটা সেখানে রাখলেন, অথবা আপনি ওই ব্যবহারকারী কোন প্রোডাক্টটা কিনে আপনি সেটা ইতিহাস থেকে জেনে নিলেন, ওই প্রোডাক্টটা আপনি রেখে দিলেন। সহজে রিটার্ন এবং এক্সচেঞ্জ করা যায়। ই কমার্সে সহজে রিটার্ন এবং এক্সচেঞ্জ দেয়। সাধারণত গুগলেরই পলিসি আছে, যেসব ওয়েবসাইট আছে সেখানে রিটার্ন পলিসি, এক্সচেঞ্জ পলিসি এগুলো যদি না থাকে, গুগল মার্চেন্ট সেন্টার যেটা বলে সেটা কিন্তু ব্লক হয়ে যাবে। সেটাকে ব্ল্যাক লিস্টেড হয়ে যাবে ওয়েবসাইট সাইটটা। কারণ রিটার্ন পলিসি, এক্সচেঞ্জ পলিসি, এই পলিসিগুলো কিন্তু রাখতেই হবে। যে প্রোডাক্ট রিটার্ন হলে কী হবে, এক্সচেঞ্জ হলে কী হবে, টাকা ফেরত পাবে কি না, কত দিনের মধ্যে ফেরত পাবে, সেটা কোন অবস্থায় রিটার্নযোগ্য, কোন অবস্থায় রিটার্নযোগ্য না, স্পেসিফিকলি সেই ই কমার্স সাইটের মালিককে বলে দিতে হবে, ঘোষণা করে দিতে হবে। এখন ই কমার্সের যদি একটা বেসিক স্ট্রাকচার আমরা দেখতে চাই, তাহলে দেখব যে ই কমার্স আসলে এটা হচ্ছে ডাইরেক্টর বা ই কমার্সের পরিচালক। ই কমার্সের পরিচালক আসলে তিন ধরনের মানুষকে নিয়োগ দেয়। মার্চেন্টাইজ নিয়োগ দেয়, মার্কেটিং নিয়োগ দেয় এবং অপারেশনস নিয়োগ দেয়। এখন তার কিন্তু যিনি ডাইরেক্টর, সেই ডাইরেক্টরের একটা কমিটি থাকে, যেখানে তাকে হিউম্যান রিসোর্স থাকে, কাস্টমার সার্ভিস প্রোভাইডার থাকে, লজিস্টিক সাপোর্ট থাকে, তার ফাইন্যান্সের একটা ব্যাপার থাকে, তার আইটি থাকে, তার অন্যান্য বিষয়গুলো থাকে। এখন যিনি মার্কেটার, সে মার্চেন্ডাইজার, উনি আসলে কি করবে? উনি আসলে বায়ার্স দেখবে, তার ইনভেন্টরি দেখবে, তার অন্যান্য অ্যানালাইসিস করবে, তার ফটোগ্রাফি স্টুডিও দেখবে, তার কপিরাইট দেখবে, অনলাইন মার্চেন্ডাইজিং করবে। মোটামুটি একটা প্রোডাক্টের ছবি তুলে সেটা সুন্দরভাবে রাখবে। সেই প্রোডাক্টে অ্যাভেলেবল নাকি মার্কেট মানে আউট অফ স্টক, সেই জিনিসটা সে নির্ধারণ করে দিবে। মার্কেটিং কী করবে? পণ্যের ব্যাপকভাবে প্রচার করবে, যে সে কাস্টমারকে সে খুঁজে বের করবে, সেই কাস্টমারের কাছে পৌঁছে কাস্টমারকে বিক্রির জন্য উৎসাহ প্রদান করবে। ব্র্যান্ড এবং তার ডিজাইনটা দেখবে, কাস্টমারের রিটেনশন দেখবে, প্রোগ্রাম ম্যানেজ করবে, প্রোগ্রামের যে ম্যানেজার সোশ্যাল মিডিয়াগুলো সে ম্যানেজ করবে, মার্কেটিং করবে, সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের ক্যাম্পেইন করবে, এই বিষয়গুলো মার্কেটিং দেখবে। তাছাড়া অপারেশনস আছে, অপারেশনস আসলে প্রোডাক্ট এবং প্রজেক্ট সম্পর্কে দেখে, সিস্টেমে যে অ্যাডমিনিস্ট্রেশন সেটা দেখে, ওয়েবসাইটের ডেভেলপমেন্টটা দেখে কোয়ালিটি অ্যাসিওরেন্স নিশ্চিত করে। মূলত কাস্টমার সার্ভিস যারা প্রোভাইড করে, অপারেশনস যারা প্রোভাইড করে, একই বিষয়। অনেক সময় যিনি ডাইরেক্টর তিনি কাস্টমার সার্ভিস না রেখে অপারেশনস আলাদাভাবে রাখে, অথবা যিনি ডাইরেক্টর ওনার তো সবগুলোর পাওয়ার থাকে, যে সে নতুন লোক নিয়োগ দিবে, সে তার কত টাকা ইনভেস্ট করবে, তার ওয়েবসাইটটা কেমন হবে, সেই সবগুলোই সে নির্ধারণ করে। ই কমার্স পেমেন্ট সিস্টেম হচ্ছে আমরা ই কমার্সে যেই সিস্টেমে পেমেন্ট নিতে পারি বা পেমেন্ট দিতে পারি, এই বিষয়টা। আবার আছে ই কমার্সে আবার দুই ধরনের পেমেন্ট সিস্টেম আছে। আবার যেই পেমেন্ট সিস্টেমটা আমরা ইন্টিগ্রেট করতে পারি, এখানে আমরা আলোচনা করতেছি যেই সিস্টেমে আমরা পেমেন্ট নিতে পারি বা দিতে পারি, ইন্টিগ্রেট করতেছি, এটা এখানে আলোচনা করতেছি না। মোটামুটি আমরা ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করে ই কমার্সের টাকা লেনদেন করতে পারি। যেমন ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে বা ভিসা বা মাস্টার কার্ডের মাধ্যমে সরাসরি ওয়ান টাইম পাসওয়ার্ড এবং সিসিবি বা কার্ডের পিছনে থাকে, এগুলো ব্যবহার করে লেনদেন সম্পন্ন হয়। ডিজিটাল ওয়ালেট আছে, অনেক সময় স্ক্যান করে ওয়ালেটের মাধ্যমে, যেমন বিকাশ, রকেট, নগদ বা পে টাইম, গুগল পে, অ্যাপল পে ইত্যাদি ব্যবহার করেও কিন্তু ই কমার্সে পেমেন্ট সম্পন্ন করা যায়। তাছাড়া ব্যাংকে ট্রান্সফার করা যায়, সরাসরি ব্যাংক ট্রান্সফার সিস্টেম রয়েছে। অনেকগুলো ব্যাংক তাদের গেটওয়েকে ব্যবহারের অনুমতি দেয়, এবং ই কমার্স সাইটে তারা তাদের যে এপিআই সেটা ব্যবহার করে, অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস যে বিষয়টা, সেটা ব্যবহার করে, ওই এপিআইকে ব্যবহার করে ব্যাংকে সরাসরি ট্রান্সফার করা যায়। ক্যাশ অন ডেলিভারি আছে, পণ্য হাতে পাওয়ার পর ক্রেতা তার নগদ টাকা ডেলিভারি ম্যানের মাধ্যমে পরিশোধ করে।
তাছাড়া মোবাইলের মাধ্যমে পেমেন্টসের ব্যাপার আছে, যেমন মোবাইল ব্যাংকিং অ্যাপ ব্যবহার করে, ইউএসডি কোড ব্যবহার করে, এসএস ভিত্তিক পেমেন্ট ব্যবহার করে। বাই নাও পে লেটার একটা বিষয় আছে, যে পণ্য ক্রয় করলো পরে অর্থ পরিশোধ করবে। আসলে এইটা খুব বেশি ই কমার্স প্রোভাইডাররা দেয় না। এটা একটা আসলে ক্রেডিট সুবিধা। এখানে নির্দিষ্ট ইএমআই থাকতে হয়, ইএমআই এর মাধ্যমে সে কেনার পর প্রতি মাসে মাসে নির্দিষ্ট পরিমাণ ক্রেডিট কার্ড ব্যবহার করে তার পেমেন্টটা নিয়ে নেয়। ক্রিপ্টোকারেন্সির বিষয় আছে, বিটকয়েন আছে, ইথেরিয়াম আছে, অন্যান্য ডিজিটাল মুদ্রার মাধ্যমে অনলাইনে কেনাকাটা করা যায়। যদিও ক্রিপ্টোকারেন্সি সব দেশে সচল নয়, যেমন বাংলাদেশে কিন্তু ক্রিপ্টোকারেন্সি বৈধ না। প্রিপেইড কার্ড আছে, কেউ প্রিপেইড কার্ডের মাধ্যমে টাকা পেমেন্ট করলো, পরবর্তী তার অ্যাকাউন্ট থেকে সেই কার্ডের বা ক্রেডিট কার্ড ব্যবহার করে অ্যাকাউন্ট করলো, সেটাও বিপর্যয় আছে। ই কমার্সে যে স্ট্যান্ডার্ডের যে প্রধান বিষয়গুলো আছে, তার মধ্যে প্রধান বিষয় হচ্ছে গোপনীয়তা, সেটাকে আমরা বলছি প্রাইভেসি বা কনফিডেন্সিয়ালিটি, বিশুদ্ধতা, ইন্টিগ্রিটি, প্রমাণীকরণ বা অথেন্টিকেশন, এবং নন রেপুটেশন। ই কমার্সের নিরাপত্তা স্ট্যান্ডার্ড সম্পর্কে আলোচনা করছি। ই কমার্সকে আমরা যদি নিরাপদ করতে চাই, আমাদের ই কমার্সটাতে আমাদের কনফিডেন্সিয়ালিটি বাড়াতে হবে, ইন্টিগ্রিটি বাড়াতে হবে, অথেন্টিকেট করতে হবে এবং নন রেপুটেশন করতে হবে। এগুলো হলো ই কমার্স প্ল্যাটফর্মকে নিরাপদ করে। মূলত সিকিউরিটির মূল বিষয়ই হলো প্রাইভেসি বা কনফিডেন্সিয়ালিটি, ইন্টিগ্রিটি, অথেন্টিকেশন এবং নন রেপুডিয়েশন বা অপ্রত্যাখ্যানতা। বিশ্বাসযোগ্য এবং নির্ভরযোগ্য করার জন্য অপরিহার্য ই কমার্সের প্রধান যে স্ট্যান্ডার্ড আছে, তার মধ্যে গোপনীয়তা বা প্রাইভেসি হচ্ছে গ্রাহক এবং ব্যবসায়ী তাদের যে পার্সোনাল যে তথ্যগুলো আছে, এবং গ্রাহকের ক্রেডিট কার্ডের নাম্বার, তার অন্যান্য বিষয়গুলো, তার ব্যাংক ডিটেলস, তার পার্সোনাল ডিটেলস, এগুলো কোনো অবস্থাতেই ই কমার্সের যে ব্যবসায়ী সে অন্য কারো কাছে প্রচার করবে না, তার তথ্যের নিরাপত্তা সে দিবে। তাছাড়া এনক্রিপশন পদ্ধতি আছে, টিএলএস এসএসএল এর ব্যবহার আছে, ডেটা প্রাইভেসি পলিসি আছে। সবগুলোই হচ্ছে আসলে প্রাইভেসির ভিতরে, কনফিডেন্সিয়ালিটির ভিতরে ক্রেডিট কার্ডের নাম্বার, পাসওয়ার্ড এগুলো হচ্ছে গোপন রাখা। বিশুদ্ধতা বা ইন্টিগ্রিটি আছে, যেমন তথ্য বা ডাটা লেনদেনের পরিবর্তন হবে না, বিকৃতি হবে না বা ক্ষতিগ্রস্ত হবে না। যেমন হ্যাশিংয়ের মাধ্যমে তথ্যকে কি করা যায়, এটাকে এনক্রিপ্ট করে বা ডিক্রিপ্ট করে বিশুদ্ধতা বা ইন্টিগ্রিটি রক্ষা করা যায়। ডিজিটাল সিগনেচারের একটা ব্যাপার আছে এখানে। পেমেন্ট তথ্য প্রক্রিয়া করার সময় ডেটা কী থাকে, অপরিবর্তিত থাকে। প্রমাণীকরণ বা অথেন্টিকেশন একটা ব্যবস্থা আছে, লেনদেনের যুক্তিযুক্ত বা সিস্টেমের পরিচয় যাচাই করা যায়। যেমন কোন পরিচয়, সেটা কীভাবে যাচাই করা যায়, যেমন ওটিপির মাধ্যমে, পাসওয়ার্ডের মাধ্যমে, পিনের মাধ্যমে বা 2 ফ্যাক্টর অথেন্টিকেশন সিস্টেমের মাধ্যমে চাইলে এটার অথেন্টিকেশন দিতে পারে। আবার বায়োমেট্রিক্স বা ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমেও চাইলে অথেন্টিকেশন দিতে পারে। মোটামুটি ই কমার্সের যখন আমরা সিকিউরিটি নিশ্চিত করতে যাব, আমাকে ওটিপি সিস্টেম রাখতে হবে, নয়তো আমাকে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন রাখতে হবে, নয়তো পাসওয়ার্ড পিন সিস্টেম আমাকে রাখতেই হবে। যদি না রাখি, আমার ই কমার্স সাইটের লেনদেন এবং প্রক্রিয়া সম্পূর্ণটাই একটা অনিরাপদ হয়ে যাবে। তারপর আছে যে যেমন ব্যবহারের লগ ইন যাচাই বা পেমেন্টের সময় ওটিপি নিশ্চিতকরণ, অপ্রত্যাখ্যানতা বা নন রেপুডিয়েশন। নন রেপুডিয়েশন বিষয়টা হলো কোনো লেনদেন বা ক্রিয়া সম্পাদনের পর সেই লেনদেন প্রত্যাখ্যান করতে না পারা। অর্থাৎ একবার একটা পেমেন্ট করে ফেলেছে, সেই পেমেন্ট করার পর কেউ যদি বলতে না পারে পেমেন্টটা হয়নি, অর্থাৎ পরে কেউ দাবি করতে পারতো না যে তিনি লেনদেনটা করেননি। যদি লেনদেন করেন, অবশ্যই সিস্টেমে দেখাবে লেনদেন হয়েছে। লেনদেন না করলে কোনো কারণে দেখাবে লেনদেন হয়নি। কোনো কারণে যদি ডিসপিউট হয়, সেক্ষেত্রেও যিনি ই কমার্সের মালিক তিনি ঘোষণা করবেন যে বর্তমানে কার কাছে আসলে ডিসপিউটটা কীভাবে হয়েছে, এই মুহূর্তে কোন চ্যানেলে টাকাটা রয়েছে, এবং উনি রিফান্ডের ব্যবস্থা করবেন। ডিজিটাল সিগনেচার এবং লগ ইন সিস্টেম করবেন, ইলেকট্রনিক রেকর্ড সংরক্ষণ করবেন। মূলত বিক্রেতা ক্রেতা উভয়ই নিশ্চিত করে যে পেমেন্ট সফল হয়েছে, কেউ পরবর্তী লেনদেন অস্বীকার করতে পারবে না। এটাই হলো অপ্রত্যাখ্যাততা বা নন রেপুডিয়েশন। এটা আসলে খুবই দরকারি, কারণ আপনি ই কমার্সে কত পেমেন্ট করলেন, পরবর্তী বলে আপনি কই পেমেন্ট, আপনার তো পেমেন্ট নাই, তাহলে নির্দিষ্ট আপনার কোনো একটা আইডি দিতে হবে, পেমেন্ট আইডি দিতে হবে, অন্যান্য বিষয় থাকবে এখানে, পেমেন্ট যাচাই করার জন্য তাদের লগের বিষয় থাকবে। এই বিষয়গুলো হলো তার ই কমার্সের গোপনীয়তাকে রক্ষা করে। মূলত এখানে আমরা বলতে চাই যে গোপনীয়তা, বিশুদ্ধতা, প্রমাণীকরণ এবং অপ্রত্যাখ্যানতা। গোপনীয়তার কাজ হচ্ছে তথ্য গোপন রাখা,
বিশুদ্ধতা হচ্ছে তথ্য পরিবর্তিত রাখা। এটা হচ্ছে যেমন আপনি আপনার ক্রেডিট কার্ড দিলেন, ক্রেডিট কার্ডের নাম্বার পাসওয়ার্ড সে গোপন রাখলো। বিশুদ্ধতা হচ্ছে তথ্য পরিবর্তন করলো না, আপনার নাম ঠিকানা কোনো কিছু পরিবর্তন করলো না। প্রমাণীকরণ হচ্ছে ব্যবহারকারীর পরিচয় যাচাই করলো, যেমন ওটিপি পাঠাইলো। অপ্রত্যাখ্যানতা হচ্ছে আপনি যে পেমেন্ট করলেন সেটা কোনো কারণে অস্বীকার করলো না। এটা নিরাপত্তা বিষয় আছে, যেমন এনক্রিপশন করলো বা ডিক্রিপশন করলো, প্রাইভেসি রাখলো, SSL TLS ব্যবহার করার এটা উদাহরণ। আবার বিশুদ্ধতা করলো কীভাবে, হ্যাশিং করলো, ডিজিটাল সিগনেচার ব্যবহার করলো, যেমন SSL 256 হ্যাশ, যার মাধ্যমে এনক্রিপ্ট এবং ডিক্রিপ্ট করা হয়। ব্যবহারকারীর পরিচয় জানার জন্য ওটিপি ব্যবহার করতে পারে, যেমন গুগল অথেন্টিকেটের বিষয় আছে, সেখানে অথেন্টিকেট করতে হয়। ডিজিটাল সিগনেচার আছে বা লগইনের একটা বিষয় থাকে, ই-কমার্সের লেনদেন লগ থাকে, লগ দেখে বোঝা যায় যে এই লেনদেনটি সফল হয়েছে না সফল হয়নি। এটি হলো আজকে এতটুকুই। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।